এক মাহেন্দ্র খুনের সাক্ষী হচ্ছে বাংলাদেশ, সাক্ষী হচ্ছে আমরা। এবং স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকা মহানগর জুড়ে সর্বোচ্চ নিরাপত্তার মধ্যে দিয়ে তারেক রহমান ৩০০ ফিটে পৌঁছেছেন এবং তাকে বহনকারী যেই বাসটি রয়েছে বা যেই যানবাহনটি রয়েছে সেটি ঠিক মঞ্চের কাছাকাছি রয়েছে। এ বিষয়ে আমরা আরো জানবো আমাদের সহকর্মী মাহাদি হাসানের কাছ থেকে। তার কাছে বিস্তারিত জানতে চাই। মাহাদি, হিমশিম খেয়ে যাচ্ছেন সেনাবাহিনী, বিজিবির একাধিক অসংখ্য সদস্যরা। তারা এখনো পর্যন্ত ক্যামেরার স্ক্রিনে দেখতে পাচ্ছেন, তারা চেষ্টা করছে তারেক রহমানকে বহনকারী গাড়ি যাতে এই জনতার স্রোত ঠেলে নিরাপদে মঞ্চে আসতে পারেন, সেই চেষ্টা এখনো পর্যন্ত চলমান রয়েছে। কিন্তু গত রাত থেকে সকাল থেকে আমরা আমিনুল ইসলাম সহ বেশ কয়েকজন সিনিয়র নেতাকে দেখা যাচ্ছে তারা আসছেন। হয়তোবা গাড়িটি ভিতর পর্যন্ত প্রবেশ করতে পারেননি, হয়তোবা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাদের ঠিক পিছনেই রয়েছেন। তাদের ঠিক পিছনেই গাড়িটি দেখা যাচ্ছে, ধীরে ধীরে গাড়িটি মঞ্চের দিকে এগিয়ে আসছে। আমরা সেই চিত্রই কালের কণ্ঠের পর্দায় আপনাদের দেখানোর চেষ্টা করছি। জনতার জোয়ার বইছে এই অঞ্চলে, এত মানুষ বিমানবন্দরে অবতরণ করেছিলেন এবং সেই মুহূর্ত থেকে এত মানুষ আসলে তিল ধারণের ঠাঁই নেই। ধীরে ধীরে এগিয়ে আসছে তারেক রহমানকে বহনকারী গাড়ি বহর। এবং আপনারা দেখছেন কিছুক্ষণ আগেই সেনাবাহিনী বিজিবি সহ বেশ কয়েক স্তরের নিরাপত্তা কর্মীরা এখানে একটি রাস্তা তৈরি করার চেষ্টা করেছিলেন। ঠিক তারপরেই ধীরে ধীরে এগিয়ে আসছে তারেক রহমানকে বহনকারী গাড়ি, পুলিশের গাড়ি, র্যাবের গাড়ি ইতোমধ্যেই তারা প্রবেশ করেছে। ঠিক তার পিছনেই তারেক রহমানের গাড়ি বহরটি রয়েছে। আমি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে আজকে আমাদের এই প্রিয় নেতাকে আমাদের মধ্যে এই বাংলাদেশে আমাদের লক্ষ লক্ষ মানুষের সামনে জনতার জোয়ার বইছে রাজধানী ঢাকার ৩০০ ফিটের এই রাস্তাটিতে। জনগণের বাঁধ ভাঙা উল্লাস, জনগণের উপস্থিতি এত বেশি, তিল ধারণের ঠাঁই যেন কোথাও নেই। কিভাবে গাড়ি প্রবেশ করবে, কোথা দিয়ে গাড়ি প্রবেশ করবে, এই বিপুল পরিমাণ জনগণ তারা কোথায় বা যাবেন, এই নিয়ে এখনো চলছে সেনাবাহিনী বিজিবির রাস্তা তৈরি করে দেওয়ার প্রক্রিয়া। আমরা দেখতে পেয়েছি ইতিমধ্যে বিএনপির জ্যেষ্ঠ নেতারা তারা এসেছেন, তারাও চেষ্টা করছেন একটি রাস্তা বের করার। স্লোগানে কিন্তু মুখরিত হয়ে উঠেছে পুরো ময়দান। প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য লম্বা সময়ের অপেক্ষা, পেটে খাবার না খেয়ে, কোনো পানি খাবার কোনো কিছুর ব্যবস্থা নেই, তবুও ভোর রাত থেকে অপেক্ষা করছেন লক্ষ লক্ষ জনতা। প্রিয় নেতা কখন আসবেন, প্রিয় নেতাকে একবার দেখবেন, প্রিয় নেতার কথা একবার শুনবেন, প্রিয় নেতাকে একবার হাত মেরে স্বাগত জানাবেন। সেই অপেক্ষার অবসান হতে চলেছে। তারেক রহমানকে বহনকারী গাড়ি ইতোমধ্যেই মঞ্চের খুব কাছাকাছি প্রবেশ করেছে। সামনে র্যাব, বিজিবি, সেনাবাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা বাহিনীর গাড়ি, তারপরেই তারেক রহমানের গাড়িটি প্রবেশ করবে মঞ্চের ঠিক সামনে। তারপরে এখান থেকে কিছু পথ হেঁটে তিনি মঞ্চের উপরে উঠবেন। তারপরে সেই কাঙ্ক্ষিত মুহূর্ত জনগণের উদ্দেশ্যে ভাষণ রাখবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান। আর একটি বিষয় জানিয়ে রাখতে চাই, বিএনপি সহ অন্যান্য সমমনা দলের যে নেতারা রয়েছেন তারাও ইতিমধ্যে মঞ্চস্থ হয়েছেন। আমরা দেখেছি
গাড়ি যাতে ঢুকতে পারে। গণ অধিকার পরিষদের সাবেক ডাকসু ভিপি নুরুল ইসলাম নূর তিনি রয়েছেন মঞ্চে। আমরা এমজিবির চেয়ারম্যান ববি হাজ্জাজকে দেখতে পেয়েছি মঞ্চে, জোনায়েদ সিদ্দিকীকে দেখতে পেয়েছি মঞ্চে। এছাড়াও সম্ভাবনা আরো বেশ কয়েকটি দলের উচ্চ পদস্থ নেতারা এই মঞ্চে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে উঠবেন অল্প কিছুক্ষণের মধ্যেই এই মঞ্চে উঠবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সমমনা দলগুলোর উচ্চপদস্থ নেতাদের সঙ্গে কুশল বিনিময় শেষে জনগণের উদ্দেশ্যে ভাষণ রাখবেন তিনি। এবং তার সামনেই রয়েছে লাখ লাখ ভক্ত অনুরাগী যারা গত রাত থেকে অপেক্ষা করছেন কখন আসবেন তারেক রহমান, কখন আসবেন প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য। আমরা বিভিন্ন পর্যায়ের নেতা কর্মীদের আহাজারি আকাঙ্ক্ষা সকাল থেকেই দেখছি। তাদের সাংবাদিক ভাইরা সর্বোচ্চ আপনারা সহযোগিতা করেছেন। আমরা অনুরোধ করছি সাংবাদিকদের কাছে যারা দাঁড়িয়ে আছেন ওনাদের কাজের সুবিধার্থে আপনারা সহযোগিতা করুন। আমাদের সাংবাদিক ভাইরা আজকে অনেক পরিশ্রম করে আমাদেরকে সহযোগিতা করছে, আপনাদেরকে ধন্যবাদ জানাই। উল্লাস বইছে আপনারা আজকে আমাদের রাজধানীর পূর্বাঞ্চলে সহযোগিতা করেছেন। আর কিছু সময় কমান্ড করতে হবে। আপনাদের সহযোগিতা আমরা চাচ্ছি। এই গাড়ি যাতে ঢুকতে পারে এটা পড়া যাবে, এই জায়গাটি পরিষ্কার করে দিবেন যাতে সহজে জনতার ঢল নেমেছে বসুন্ধরা আবাসিক এলাকার ঠিক বিপরীত পাশের যেই তারেক রহমান যে মঞ্চে ভাষণ দেবেন সেই মঞ্চের আশেপাশে জনতার ঢল নেমেছে। সবাইকে হাত তুলে এই বলতে হবে, বিপুল পরিমাণ জনসংখ্যা ঠেলে রাস্তা বের করতে হিমশিম খেতে হচ্ছে দাঙ্গা পুলিশ, সেনাবাহিনী, আর্মি, বিজিবি অর্থাৎ যৌথ বাহিনীর অভিযান চলছে, যৌথ বাহিনীর প্রচেষ্টা চলছে এখানে রাস্তা তৈরি করার জন্য যাতে গাড়িগুলো প্রবেশ করতে পারে। একই সাথে প্রিয় নেতাকে বরণ করে নিতে মুহুর স্লোগানে মুখরিত হয়ে উঠেছে বসুন্ধরা আবাসিক এলাকার ঠিক বিপরীত পাশের এই এলাকাটি। সবাইকে দু হাত তুলে বলতে হবে নেতা আছে। ও সেই নেতা তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, শুভেচ্ছার স্বাগতম। তারেক রহমানের আগমন, তারেক রহমানের সংগ্রাম চলছে চলবে। 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 প্রিয় ভাইরা, আমাদের গাড়িগুলি যাতে আসতে পারে সেই জন্য আপনাদের সহযোগিতা প্রয়োজন। অনেক সহযোগিতা করেছেন সকাল থেকে গত 3 দিন ধরে। নেতা কর্মীদের ভিড় ঠেলে ধীরে ধীরে এগিয়ে আসছে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানকে বহনকারী সেই গাড়িটি। জানিয়ে রাখতে চাই একই গাড়িতে রয়েছে রয়েছেন তারেক রহমানের সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমান এবং গাড়িগুলি প্রবেশ করার কন্যা ব্যারিস্টার আপনারা জাইমা রহমান। একই সাথে সেই বহরে রয়েছে আরো বিএনপির স্থায়ী কমিটির বেশ কয়েকজন সদস্য রয়েছেন। বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব জনাব মির্জা ফখরুল ইসলাম আলমগীর
আলমগীর রহমান তারেক রহমান জনতার ভিড় ঠেলে ধীরে ধীরে রহমান এগিয়ে আসছে তারেক রহমান সেই মাইক্রোবাসটি। রহমান পুলিশ, র্যাব, স্বাধীনতার বিজিবি, ঘোষক সেনাবাহিনীর কয়েক স্তরের নিরাপত্তা এই পুরো এলাকাটিকে ঘিরে রেখেছে। এছাড়াও সিএসএফ অর্থাৎ চেয়ারপারসন সিকিউরিটি গার্ড তারা স্বাধীনতার অপর নাম অ্যাক্টিভ রয়েছেন, তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সাদা পোশাকে নিরাপত্তা বাহিনীর সদস্য রয়েছেন। বিএনপির বিভিন্ন পর্যায়ের রহমান সংগঠন থেকে স্বেচ্ছাসেবীদের নিয়োগ করা হয়েছে, তারা নিরাপত্তার দায়িত্বে রয়েছেন। সব মিলিয়ে নিরাপত্তার চাদরে ঢেকে রাখা হয়েছে এই এলাকাটিকে। তবুও জনতার ভিড় ঠেলে রাস্তা বের করতে যৌথ বাহিনীকে বেশ বেগ পেতে হচ্ছে, যে কারণে বিমানবন্দর থেকে এই মঞ্চ পর্যন্ত রাস্তা অল্প সময়ের রাস্তা হলেও জনতার এত ভিড় ঠেলে এ পর্যন্ত আসতে বেশ সময় লেগে যাচ্ছে। দর্শক, কালের কণ্ঠের ক্যামেরায় তারেক রহমানকে বহনকারী সেই গাড়িটিকে আমরা দেখাচ্ছি। আপনারা কালের কণ্ঠের মাধ্যমে তারেক রহমানকে দেখতে পাচ্ছেন। কালের কণ্ঠের স্ক্রিনে তারেক রহমান তার ভক্ত অনুরাগীদের সমর্থকদের হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন। সেই চিত্র কিন্তু কালের কণ্ঠের ক্যামেরায় আমরা দেখানোর চেষ্টা করছি। তারেক রহমানকে বহনকারী সেই লাল গাড়িটি ইতিমধ্যেই মঞ্চের কাছাকাছি চলে এসেছে এবং তারেক রহমানকে দেখা যাচ্ছে গাড়ির ভেতর থেকে তিনি হাত নেড়ে শুভেচ্ছা জানাচ্ছেন তার ভক্ত অনুরাগীদের। অল্প কিছুক্ষণ, আর অল্প সময়, আর কয়েক মিনিট পরেই সেই প্রতীক্ষিত মুহূর্ত। তার ভক্ত অনুরাগীদের তিনি মঞ্চে উঠবেন, ভক্ত অনুরাগীদের উদ্দেশ্যে তিনি ভাষণ রাখবেন। দর্শক, কালের কণ্ঠের ক্যামেরায় দেখানোর চেষ্টা করছে তারেক রহমানকে বহনকারী সেই গাড়িটি ইতিমধ্যেই জনতার ভিড় ঠেলে নেমেছে। তারেক রহমানকে নামতে দেখা যাচ্ছে গাড়ি থেকে বেশ খানিকটা দূরে। দুঃখিত দর্শক, তারেক রহমান এখনই নামছেন না, মঞ্চের ঠিক কাছাকাছি এসে তিনি নামবেন। জনতার ঢল, জনতার স্রোত বইছে পূর্বাচলের এই সড়কটিতে। মঞ্চের খুব কাছাকাছি রয়েছেন, প্রায় 100 মিটার দূরত্বে রয়েছেন তারেক রহমানকে বহনকারী সেই লাল রঙা মাইক্রোবাসটি। অল্প কিছুক্ষণের মধ্যেই সেই বাসটি এই মঞ্চের সামনে আসবেন। তারপর তারেক রহমান আর 3 থেকে 4 মিনিটের মাঝেই এই গাড়ি থেকে নেমে সেই মঞ্চে প্রবেশ করবেন। মঞ্চে গিয়েই তখন তার ভক্ত অনুরাগীদের জন্য সেই মাহেন্দ্র খনের ক্রান্তি লগ্নে আমরা এসেছি, শেষ মুহূর্তে এসেছি। তারেক রহমান হাত নেড়ে তাকে বহনকারী গাড়িটি এগিয়ে আসছে। অল্প কিছুক্ষণের মধ্যেই তিনি মঞ্চে উঠবেন, জনতার উদ্দেশ্যে ভাষণ দিবেন। দর্শক, কালের কণ্ঠের ক্যামেরায় বরণ করে নেওয়ার দৃশ্য দেখা যাচ্ছে। লক্ষ লক্ষ জনতা, লক্ষ লক্ষ হাত, লক্ষ লক্ষ স্লোগানে মুহুর্মুহুর স্লোগানে প্রকম্পিত হচ্ছে গণতন্ত্রের অপর নাম, স্বাধীনতার অপর নাম, স্বাধীনতার ঘোষক জিয়া। নেতা কর্মীদের উদ্দেশ্যে হাত নেড়ে তিনি শুভেচ্ছা জ্ঞাপন করছেন। বাদ ভাঙা উল্লাস বইছে বসুন্ধরা আবাসিক এলাকার ঠিক উল্টো পাশের এই মঞ্চটিতে। জুলাই 36 এক্সপ্রেসওয়েতে করা মঞ্চতে জনতার স্রোত বইছে, জনতার উল্লাস, বাদ ভাঙা উল্লাস দেখা যাচ্ছে এখানে। বিজয়ের এই দিনে জিয়া তোমার মনে পড়ে
দর্শক, আমরা আমাদের সহকর্মী মাহাদি হাসানের মাধ্যমে এতক্ষণ জানছিলাম যে বসুন্ধরা আবাসিক এলাকার ঠিক উল্টো পাশে আমরা দেখতে পাচ্ছি যেখানে আহ, আহ, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে মঞ্চের ঠিক কাছাকাছি যে বাসটি মাইক্রোবাসটি রয়েছে, লাল রঙা মাইক্রোবাসটি, তারেক রহমানকে বহনকারী মাইক্রোবাসটি, সেটি আসলে মঞ্চের খুবই কাছাকাছি রয়েছে। কিন্তু এই বাসটি আসলে মঞ্চের কাছাকাছি যেতে আরও একটু সময় লাগবে, কারণ আশেপাশে যে পরিমাণ সমর্থকদের ভিড় রয়েছে সেটি আসলে সরাতে বা একটি রাস্তা তৈরি করতে আইন শৃঙ্খলা বাহিনীর একটু সময় লেগে যাচ্ছে। কারণ এত সমর্থক রয়েছেন, এত মানুষ রয়েছেন যারা 17টি বছর এই নেতাকে দেখেননি, 17টি বছর এই নেতার সাথে কথা বলতে পারেননি, নেতার নেতৃত্ব কেমন হয়েছে সেটি দেখতে পারেননি, দূর থেকে দেখেছেন। ঠিক তারা আসলে তাদের যে আকাঙ্ক্ষা নেতাকে কাছ থেকে দেখার, নেতার ভাষণ শোনার, তারা এতটাই আগ্রহী হয়ে উঠেছেন আসলে তাদের যেই ভিড় সেটি সামলাতে আইন শৃঙ্খলা বাহিনীর বেশ বেগ পোহাতে হচ্ছে। তবে আমরা ধারণা করছি খুব দ্রুত সময়ের মধ্যেই তারেক রহমান মঞ্চে উঠবেন এবং পুরো জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। তার যে সমর্থকরা রয়েছে, দলের লোকরা রয়েছেন, সবার উদ্দেশ্যে ভাষণ দেবেন। আমরা কিন্তু সেই সময় থেকেই খেয়াল করছিলাম, ঠিক যখন থেকে তিনি আসলে এই বাসটিতে উঠেছেন তিনি সিটে বসেননি। আমরা দেখতে পেয়েছিলাম তিনি এই মাইক্রোবাসটির ঠিক সামনে দাঁড়িয়ে হাত নেড়ে নেড়ে সবার উদ্দেশ্যে ইশারা করছিলেন এবং তিনি সবার সাথে কমিউনিকেশন করার বা সবার সাথে কথা বলার চেষ্টা করছিলেন দূর থেকে। যদিও আসলে সেটি ওই কাচের দেয়ালের জন্য একদম পুরোপুরি সম্ভব হচ্ছিল না, কিন্তু আসলে তার যে টান আসলে তার সমর্থকদের প্রতি, দলের মানুষের প্রতি, দেশের মানুষের প্রতি, সেটি আসলে তিনি এতক্ষণ বুঝিয়ে দিয়েছেন যে এই পুরো রাস্তাটুকু তিনি দাঁড়িয়ে এসেছেন এবং তিনি সকলের সাথে যেই কানেক্টেড হওয়ার যে বিষয়টি ছিল, যোগ হওয়ার বিষয় ছিল, আবেগপ্রবণ হওয়ার বিষয় ছিল, সেটি আসলে তিনি আবেগপ্রবণ হয়েছেন, তিনি আবেগ ধরে রাখতে পারেননি। এবং এই যে এত নিরাপত্তার ভেতরে তার যে মাইক্রোবাসটির গতি, যে নিরাপত্তার কারণে এই পুরো যাত্রাটি আসলে খুবই ধীর গতিতে হয়েছে। এই ধীর গতিতে হলেও এত সময় পরও কিন্তু তিনি এক ফোঁটাও তার চোখে মুখে আমরা কোনো বিরক্তি দেখতে পাচ্ছি না। আমরা দেখতে পাচ্ছি তিনি আসলে ঠিক কতটা উৎসাহী, যেমনটি আসলে তার আশেপাশে যেসব দলের নেতাকর্মী রয়েছেন, সমর্থকরা রয়েছেন, তারা উৎসাহী তাকে দেখতে, তারেক রহমানও ঠিক ততখানি উৎসাহী। এই তার যে সমর্থক, তার যে দলের নেতাকর্মী এবং এই যে বাংলার বিভিন্ন প্রান্ত থেকে আসা মানুষ, তাদের সাথে যেই যোগাযোগ করার জন্য বা তাদের সামনে ভাষণ দেওয়ার জন্য। দর্শক, কিছুক্ষণের মধ্যেই আমরা আশা করছি তারেক রহমান মঞ্চে উঠবেন। আমরা দেখতে পাচ্ছি, আমরা আমাদের স্ক্রিনে দেখতে পাচ্ছি এই মুহূর্তে যে আসলে বাসের পেছনে কতগুলো গাড়ির সারি রয়েছে এবং সামনে নিরাপত্তা বলয় দেখতে পাচ্ছি, আমরা সেনাবাহিনী দেখতে পাচ্ছি। সেনাবাহিনীর যে যারা রয়েছেন সদস্য, তারা কিন্তু বেশ বেগ পাচ্ছেন। এই যে আমরা দেখতে পাচ্ছি আশেপাশে যেসব সমর্থক রয়েছেন, তাদের আসলে সরিয়ে একটি রাস্তা তৈরি করা এটি খুবই কঠিন বিষয় হয়ে দাঁড়িয়েছে। সমর্থকদের আসলে এত ভালোবাসা। দর্শক, আমি আসলে বলছিলাম এতক্ষণ আমাদের সহকর্মী মাহাদির কাছে আরেকটু যেতে চাই। মাহাদি, যাবেন গাড়ি থেকে নেমে, সেই রাস্তাটি পরিষ্কার করা হচ্ছে, নেতাকর্মীদের সেখান থেকে সরানোর আপ্রাণ চেষ্টা চলছে। এই রাস্তা পরিষ্কার হলেই এখানে নেমে মঞ্চে প্রবেশ করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই নেতা রয়েছে, জনগণের উদ্দেশ্যে ভাষণ রাখবেন তারেক রহমান। অপেক্ষিত জনগণের ঘন্টার পর ঘন্টা ধরে চলমান অপেক্ষার অবসান ঘটতে যাচ্ছে অল্প কিছু সময়ের মাঝে। জনতার উদ্দেশ্যে ভাষণ রাখবেন, আর সেই ভাষণ শোনার জন্য ঘন্টার পর ঘন্টা, রাতের পর রাত অপেক্ষা করে আছেন তার ভক্ত অনুরাগীরা। এখানে এমনও মানুষ আছেন যারা গতকালকে এসেছেন
গত পরশু এসেছেন, তারপর থাকার জায়গা নেই, কোথাও যেতে পারেননি। আমরা আজ সকালে দেখেছি, গত রাতে দেখেছি, কনকনে শীতের মাঝে 300 ফিটের এই রাস্তার মাঝে একটি কাঁথা বিছিয়ে, একটি কম্বল বিছিয়ে শুয়ে আছেন লাখ লাখ কর্মী। তাদের চোখে মুখে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এবং এই যে অপেক্ষা, এই যে কষ্ট, এই যে শীত, এই যে মানুষের ধাক্কা ধাক্কির কষ্ট, আমরা সকালে আপনাদের লাইভে সংযুক্ত করে দেখাচ্ছিলাম। বরিশাল থেকে এক ভদ্রলোক এসেছেন, এক সমর্থক এসেছেন, তার ভিড়ের কারণে, মানুষের আধিক্যের কারণে চাপাচাপিতে তার নাক ফেটে যায়। পরেও তারপরেও উনি বলছেন এই কষ্টই নয়, এই অপেক্ষা রাখাল রাজা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান পুত্র তারেক রহমান, তাকে এক নজর দেখবেন। বয়সের অনেক মানুষ এই ভিড়ের মাঝে এসে পড়েছেন, ঘন্টার পর সকাল অপেক্ষা করছেন, ঠিক মতো একটু নিঃশ্বাস নেওয়ার জায়গা নেই এই জনসমাগমের ভেতর। তারা অপেক্ষা করছেন, তারা বলছেন এই অপেক্ষা তাদের কিছুই নয়, তারা এক নজর তারা তারেক রহমানকে দেখবেন। তারেক রহমানকে দেখার মাধ্যমে তাদের মেজর জি এসেছে, একটু নিদান করছেন, সামান্য পানি বহনকারী গাড়িটি এসে পৌঁছেছে। দর্শক, আমাদের সহকর্মী মাহাদের সাথে যুক্ত ছিলাম, তিনি আমাদেরকে জানাচ্ছিলেন। এবার একটু জানাতে চাই যে আসলে এতক্ষণ পর্যন্ত আমরা যেই মাহেন্দ্র খানের অপেক্ষা করেছি যে তারেক রহমান মঞ্চে উঠবেন, ভাষণ দেবেন, ঠিক আসলে সেই মাহেন্দ্র খন আর বেশি দেরি নেই। আমরা দেখতে পাচ্ছি যে বাসটিতে আসলে তারেক রহমান এসেছেন, সেই বাসটির দরজা ইতোমধ্যে খোলা হয়েছে এবং সেখান থেকে দুজন নেমেছেন। আমরা দেখেছি যে আমির খসরু মাহমুদ নেমেছেন, তারপরে আরও কয়েকজন নেতাকর্মীকে আমরা দেখেছি নামতে। আমরা যদি শুরু থেকে লক্ষ্য করি, আমরা দেখতে পেয়েছি যে স্বদেশ প্রত্যাবর্তনের দিন ঢাকা মহানগর জুড়ে সর্বোচ্চ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে তারেক রহমানকে নিরাপত্তা আসলে দেওয়া হচ্ছে। জানা গেছে তারেক রহমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পা রাখার পরই তাকে এই গাড়িতে আসলে উঠানো হয় এবং এই গাড়ির আশেপাশে যেই আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, সেখানে রয়েছে পুলিশ রয়েছে। আমরা যদি বলি যে ইউনিফর্মধারী পুলিশের পাশাপাশি সেখানে সাদা পোশাকের ছদ্মবেশে গোয়েন্দারাও রয়েছে। আমরা যদি আরেকটু বলতে চাই তাহলে বলা যায় যে তারেক রহমান বিমানবন্দর থেকে যখন এই গাড়িতে উঠলেন, ঠিক তখন থেকেই নিরাপত্তা বলয় আসলে তাকে ঘিরে রেখেছে। এই নিরাপত্তা বলয়ের মধ্যে রয়েছে পুলিশ রয়েছে, সেনাবাহিনী রয়েছে, বিজিবি রয়েছে এবং আমি যেমনটি একটু আগেই বলছিলাম যে সাদা পোশাকে রয়েছেন। এবং আমি শুরুতেই যেটি বলছিলাম যে গাড়ি থেকে নেমেছেন আমির খসরু মাহমুদ চৌধুরী সহ আরও বেশ কয়েকজন নেতাকে আমরা দেখতে পেয়েছি। এখন যদি বলি আসলে আশেপাশের যে পরিস্থিতি আমরা দেখতে পাচ্ছি, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, চারপাশে সেনাবাহিনীর যে নিরাপত্তা বলয়, সেখানে দেখতে পাচ্ছি যে একটি রাস্তা তৈরি করা হয়েছে এবং রাস্তা দিয়ে আসলে সবাই যাচ্ছেন। যতদূর দেখতে পাচ্ছি নেতা নেমেছেন এবং তিনি মঞ্চের দিকে যাচ্ছেন। সেনাবাহিনীর বলয় চারপাশে রয়েছে, নেতাকর্মীদের সাথে তিনি রওনা হয়েছেন। আসলে সেনাবাহিনীর একটি টিম বা সেনাবাহিনীর একটি দল তার চারপাশে রয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীর অন্যান্য দলও তার পাশে রয়েছে এবং দেখতে পাচ্ছি আমরা তিনি ঠিক মঞ্চের খুবই কাছাকাছি চলে গেছেন। মঞ্চে দেখতে পাচ্ছি আমরা নেতাকর্মীরা রয়েছেন, মঞ্চে উঠছেন তারেক রহমান এবং তার আশেপাশে যেসব নেতাকর্মীরা রয়েছেন এবং মঞ্চে যারা এই মুহূর্তে রয়েছেন তারা সবাই আসলে তারেক রহমানের সাথে হাত মেলাচ্ছেন। আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান মঞ্চে উঠেছেন, হাত মেলাচ্ছেন নেতাকর্মীদের সাথে। আমরা দেখতে পাচ্ছি যে তার আশেপাশে অনেক নেতাকর্মীরা রয়েছেন, ববি হাজাজ রয়েছেন, আরও অনেক নেতাকর্মীরা রয়েছেন। তিনি এই মুহূর্তে
সেই যে মাহেন্দ্রক্ষণের অপেক্ষা আমরা করছিলাম, সেই মাহেন্দ্রক্ষণটি আসলে ঠিক এই ক্ষণটাই আসলে বলা চলে তিনি হাত নেড়ে তার সমর্থকদের প্রতি, দলের কর্মীদের প্রতি, তার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি যেই শ্রদ্ধা জানাচ্ছেন, এতক্ষণ যে তারা আসলে অপেক্ষা করেছেন তাদের প্রতি যেই শ্রদ্ধা জানাচ্ছেন, আসলে সেটি খুবই আশাজনক। এবং আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি তারেক রহমান সবার সাথে কমিউনিকেশন করার চেষ্টা করছেন, সবার সাথে ইশারায় কথা বলার চেষ্টা করছেন, হাত নাড়ছেন, আমরা দেখতে পাচ্ছি সবার উদ্দেশ্যে হাত নাড়ছেন তারেক রহমান। এবং তার আশেপাশে কিন্তু নিরাপত্তার কোনো ঘাটতি মঞ্চে ওঠার পরেও আমরা দেখতে পাচ্ছি না। মঞ্চে ওঠার পরও আমরা দেখতে পাচ্ছি তার আশেপাশে দলের নেতাকর্মীরা রয়েছেন, সিএসএফ এর একজন সদস্যকে আমরা দেখতে পাচ্ছি, অন্যান্য নিরাপত্তা কর্মীদের দেখতে পাচ্ছি, পাশাপাশি বিএনপির মিডিয়া সেলের কর্মীরা রয়েছেন যারা আসলে গণমাধ্যমদেরকে ফুটেজ দিচ্ছেন, তারা রয়েছেন। ঠিক এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে তারেক রহমান হাত নাড়ছেন জাতির উদ্দেশ্যে, জনতার উদ্দেশ্যে। এবং যারা এতক্ষণ অপেক্ষা করছিলেন, তারেক রহমান ঠিক এই মুহূর্তে সালাউদ্দিন আহমদের সাথে কথা বলছেন। এবং তারেক রহমান আবারও দলের নেতাকর্মীদের সাথে কথা বলার জন্য এগিয়ে গেলেন, হাত মেলাচ্ছেন তিনি। আমরা দেখতে পাচ্ছি যে জুনায়েদ সাকির সাথে এই মুহূর্তে তিনি কথা বলছেন, কুশল বিনিময় করছেন। এবং দেখতে পাচ্ছি জুনায়েদ সাকির সাথে কথা বলছেন। আমি শুরুতে যেমন বলছিলাম যে সেখানে রয়েছেন ববি হাজ্জাজ, রয়েছেন সাইফুল হক, রয়েছেন আমরা দেখতে পাচ্ছি আরও সব নেতাকর্মীরা রয়েছেন সেখানে। আমরা আন্দালিব রহমান পার্থকে আমরা সেখানে দেখতে পাচ্ছি, বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খানকে আমরা দেখতে পাচ্ছি। আমরা প্রায় বিএনপির যে 28 জন নেতাকর্মীর কথা ছিল যারা মঞ্চে থাকবেন তাদের প্রায় প্রত্যেককে আমরা দেখতে পাচ্ছি। এবং এই মুহূর্তে আমরা ডায়াসে দেখতে পাচ্ছি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে, তিনি এই মুহূর্তে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মী যারা ছিলেন মঞ্চে তারা সকলেই দাঁড়িয়েছেন এবং সকলেই তারেক রহমানের সাথে কথা বলার চেষ্টা করছেন, তারেক রহমানও তাদের সাথে কথা বলার চেষ্টা করছেন, হাত মেলাচ্ছেন, কুশল বিনিময় করছেন। এবং রুহুল কবির রিজভীকে আমরা দেখতে পাচ্ছি, গয়েশ্বরচন্দ্র রায়কে আমরা দেখতে পাচ্ছি মঞ্চে, এবং ইকবাল হাসান মাহমুদ টুকুকে আমরা দেখতে পেয়েছি। আমরা দেখতে পাচ্ছি বিএনপির এই মুহূর্তে যারা মঞ্চে যেই নেতাদের থাকার কথা ছিল, স্থায়ী কমিটির সদস্য আমরা দেখতে পাচ্ছি, সালাউদ্দিন আহমদকে দেখতে পাচ্ছি, তাছাড়াও এই যে সব মির্জা আব্বাসকে আমরা দেখতে পাচ্ছি। যত নেতাকর্মীরা রয়েছেন তাদের সবার সাথেই তারেক রহমান কুশল বিনিময় করলেন, হাত মেলালেন এবং এই মুহূর্তে তিনি কিন্তু আসন গ্রহণ করেছেন আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা তারেক রহমানের পাশেই ঠিক দেখতে পাচ্ছি মির্জা আব্বাসকে, গয়েশ্বরচন্দ্র রায়কে দেখতে পাচ্ছি, ডক্টর মঈন খানকে আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা ডাইসে বক্তব্য রাখছেন দেখতে পাচ্ছি আমরা মির্জা ফখরুল ইসলাম আলমগীর দেখতে পাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি বারবারই আসলে তারেক রহমান হাত নেড়ে জনতার উদ্দেশ্যে ইশারা করছেন এবং হাত নেড়ে কানেক্টেড হওয়ার বা তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। আসলে এত দূর থেকে আসলে যারা সমর্থক রয়েছেন বা যারা দলের নেতাকর্মীরা রয়েছেন, দেশের জনতা রয়েছেন, তাদের সাথে তো আসলে এত দূর থেকে যোগাযোগ করা সম্ভব হচ্ছে না, কিন্তু তিনি হাত নেড়ে কথা বলার চেষ্টা করছেন। আমরা এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আসলে যে বক্তব্য রাখছেন সেখানে চলে যাচ্ছি। অসুস্থ অবস্থায় আজকে হাসপাতালে রয়েছেন। আজকে আমরা একদিকে আল্লাহ তাআলার কাছে দোয়া করব যে তিনি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসেন, আর একই সঙ্গে দোয়া করব যে তারেক রহমানের নেতৃত্বে আমরা যেন আগামী 26-এর 12ই ফেব্রুয়ারি নির্বাচন, সেই নির্বাচনে জয়ী হয়ে আমরা যেন গণতন্ত্রকে প্রতিষ্ঠা করতে পারি, আইনের শাসনকে প্রতিষ্ঠা করে দিতে পারি এবং আমাদের তারেক রহমান সাহেবের 31-10 দফাকে 31 দফাকে বাস্তবায়িত করতে পারি। সকলকে আবারও আমরা বিএনপির পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি। দেশাত্ম এবং খালিয়ার পক্ষ থেকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং তারেক রহমান সাহেবকে আমরা স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। বক্তব্য শেষ করছি। বিএনপি জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। আজকের এই ঐতিহাসিক দিনে এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন বিএনপি
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান স্বদেশ প্রত্যাবর্তন কমিটির সংগ্রামী আহ্বায়ক, জাতীয় স্থায়ী কমিটির সম্মানিত সদস্য জনাব সালাউদ্দিন আহমেদ এখন আপনাদের সামনে বক্তব্য রাখছেন। আমি বক্তব্য রাখার জন্য উঠি নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ, আমাদের প্রিয় নেতা, আপনাদের নেতা, বাংলাদেশের গণমানুষের নেতা, গণতান্ত্রিক আন্দোলনের শীর্ষ নেতা, আমাদের আগামীর বাংলাদেশের দিক নির্দেশক, এদেশের গণতন্ত্রের রক্ষা কবচ, স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষা কবচ, আমাদের প্রিয় নেতা, প্রাণ প্রিয় নেতা জনাব তারেক রহমান আপনাদের সামনে আপনাদেরকে ধন্যবাদ জানাবেন, জাতির প্রতি কৃতজ্ঞতা জানাবেন। গণতান্ত্রিক সংগ্রামের মধ্য দিয়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, গণতন্ত্র অবমুক্ত হয়েছে, সেজন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাবেন। তিনি আমাদের মাঝে ফিরে আসতে পেরেছেন। আমি আহ্বান জানাচ্ছি বাংলাদেশের গণমানুষের নেতা, আমাদের প্রাণ প্রিয় নেতা, বাংলাদেশের আগামী দিনের দিক নির্দেশক জনাব তারেক রহমান, জনাব তারেক রহমান। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় বাংলাদেশ, উপস্থিত প্রিয় মুরব্বীবর্গ, মঞ্চে উপস্থিত জাতীয় নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত প্রিয় ভাই ও বোনেরা এবং মিডিয়ার মাধ্যমে সমগ্র বাংলাদেশ থেকে যারা দেখছেন এই অনুষ্ঠান, প্রিয় ভাই বোনেরা, প্রিয় মা বোনেরা, আসসালামু আলাইকুম। প্রিয় ভাই বোনেরা, আজ প্রথমেই আমি রব্বুল আলামিনের দরবারে হাজারো লক্ষ কোটি শুকরিয়া জানাতে চাই। রব্বুল আলামিনের অশেষ রহমতে আজ আমি আমার প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছি আপনাদের দোয়ায়, আপনাদের মাঝে। প্রিয় ভাই বোনেরা, আমাদের এই প্রিয় মাতৃভূমি 1971 সালে লাখো শহীদের রক্তের বিনিময়ে অর্জিত হয়েছিল। ঠিক একইভাবে 75-এ আবার 7ই নভেম্বর আধিপত্যবাদীদের হাত থেকে রক্ষার জন্য সেদিন সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদের হাত থেকে দেশকে রক্ষা করা হয়েছিল। একইভাবে পরবর্তীতে 90-এ স্বৈরাচারের বিরুদ্ধে এদেশের জনগণ, এদেশের খেটে খাওয়া মানুষ তাদের গণতান্ত্রিক অধিকারকে ছিনিয়ে এনেছিল, কিন্তু তারপরেও ষড়যন্ত্রকারীদের ষড়যন্ত্র থেমে থাকেনি। আমরা তারপর দেখেছি 2024 সালে, 71 সালে এই দেশের মানুষ যেমন স্বাধীনতা অর্জন করেছিল, 2024 সালে এদেশের ছাত্র জনতা সহ সর্বস্তরের মানুষ, কৃষক, শ্রমিক, গৃহবধূ, নারী, পুরুষ, মাদ্রাসার ছাত্র সহ দলমত নির্বিশেষে, শ্রেণী পেশা নির্বিশেষে সকল মানুষ সেদিন 2024 সালের 5ই আগস্ট এই দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করেছিল। প্রিয় ভাই বোনেরা, আজ বাংলাদেশের মানুষ কথা বলার অধিকার ফিরে পেতে চায়, তারা তাদের গণতান্ত্রিক অধিকার ফিরে পেতে চায়। বাংলাদেশের মানুষ চায় তারা তাদের যোগ্যতা অনুযায়ী ন্যায্য অধিকার পাবে। প্রিয় ভাই বোনেরা, আজ আমাদের সময় এসেছে
সকলে মিলে দেশ গড়া। এই দেশে যেমন পাহাড়ের মানুষ আছে, এই দেশে একইভাবে সমতলের মানুষ আছে। এই দেশে মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, হিন্দু সহ বিভিন্ন ধর্মের মানুষ বসবাস করে। আমরা চাই সকলে মিলে এমন একটি বাংলাদেশ গড়ে তুলবো আমরা, যেই বাংলাদেশের স্বপ্ন একজন মা দেখেন, অর্থাৎ একটি নিরাপদ বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই। যে বাংলাদেশে একজন নারী, একজন পুরুষ, একজন শিশু যেই হোক না কেন নিরাপদে ঘর থেকে বের হলে নিরাপদে ইনশাআল্লাহ ঘরে আবার ফিরে আসতে পারে। প্রিয় ভাই বোনেরা, এই দেশের জনসংখ্যার অর্ধেক নারী, 4 কোটিরও বেশি তরুণ প্রজন্মের সদস্য, 5 কোটির মতন শিশু, 40 লক্ষের মতন প্রতিবন্ধী মানুষ রয়েছেন, কয়েক কোটি কৃষক শ্রমিক রয়েছেন। এই মানুষগুলোর একটি প্রত্যাশা আছে এই রাষ্ট্রের কাছে, এই মানুষগুলোর একটি আকাঙ্ক্ষা আছে এই দেশের কাছে। আজ আমরা সকলে যদি ঐক্যবদ্ধ হই, আজ আমরা যদি সকলে প্রতিজ্ঞাবদ্ধ হই, তাহলে আমরা এই লক্ষ কোটি মানুষের সেই প্রত্যাশাগুলো পূরণ করতে পারি ইনশাআল্লাহ। প্রিয় ভাই বোনেরা, 71 সালে আমাদের শহীদরা নিজের জীবন উৎসর্গ করেছিলেন এই রকম একটি বাংলাদেশ গঠনের জন্য। বিগত 15 বছর স্বৈরাচারের বিরুদ্ধে শত শত হাজারো গুম খুনের শিকার হয়েছে শুধু রাজনৈতিক দলের সদস্য নয়, নিরীহ মানুষের প্রতিবাদ করতে গিয়ে অত্যাচার নির্যাতনের শিকার হয়েছে, জীবন দিয়েছে। 2024 সাল মাত্র সেদিনের ঘটনা। কিভাবে আমরা দেখেছি আমাদের তরুণ প্রজন্মের সদস্যরা কিভাবে নিজের জীবন উৎসর্গ করেছে দেশের এই স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। প্রিয় ভাই বোনেরা, কয়েকদিন আগে এই বাংলাদেশের 24-এর আন্দোলনের এক সাহসী প্রজন্মের এক সাহসী সদস্য ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। ওসমান হাদি শহীদ হয়েছে। প্রিয় ভাই বোনেরা, ওসমান হাদি চেয়েছিল এই দেশের মানুষের জন্য গণতন্ত্র প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষের গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠিত হোক, এই দেশের মানুষ তাদের গণতান্ত্রিক এবং অর্থনৈতিক অধিকার ফিরে পাক। আজ 24-এর আন্দোলনে যারা শহীদ হয়েছেন, ওসমান হাদি সহ 71-এ যারা শহীদ হয়েছেন, বিগত স্বৈরাচারের সময় বিভিন্নভাবে খুন গুমের শিকার হয়েছেন, এই মানুষগুলোর রক্তের ঋণ যদি শোধ করতে হয়, আসুন আমরা আমাদের সেই প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলব, যেখানে আমরা সকলে মিলে কাজ করব, যেখানে আমরা সকলে মিলে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলব। প্রিয় ভাই বোনেরা, বিভিন্ন আধিপত্যবাদ শক্তির গুপ্তচরেরা বিভিন্নভাবে ষড়যন্ত্রে এখন লিপ্ত রয়েছে। আমাদেরকে ধৈর্যশীল হতে হবে, আমাদেরকে ধৈর্য ধারণ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মের যে সদস্যরা আছেন, আপনারাই আগামী দিন দেশকে নেতৃত্ব দিবেন, দেশকে গড়ে তুলবেন। এই দায়িত্ব তরুণ প্রজন্মের সদস্যদেরকে আজ গ্রহণ করতে হবে, যাতে করে এই দেশকে আমরা সুন্দরভাবে গড়ে তুলতে পারি। শক্ত ভিত্তির উপরে, গণতান্ত্রিক ভিত্তি, শক্তিশালী অর্থনৈতিক ভিত্তির উপরে যাতে এই দেশকে আমরা গড়ে তুলতে পারি। প্রিয় ভাই বোনেরা, আমার সাথে আজকে মঞ্চে এখানে বহু জাতীয় নেতৃবৃন্দ বসে আছেন। আসুন আজকে আমরা
দুহাত তুলে আল্লাহর দরবারে দোয়া করে আল্লাহর রহমত আমরা চাই। যে সকল জাতীয় নেতৃবৃন্দ এই মঞ্চে আছেন, মঞ্চের বাইরে যে সকল জাতীয় আরো নেতৃবৃন্দ আছেন, আমরা সকলে মিলে এই দেশকে নেতৃত্ব দিয়ে আমাদের বাংলাদেশের জনগণের প্রত্যাশিত সেই বাংলাদেশকে আমরা গড়ে তুলতে চাই। আমাদেরকে যে কোনো মূল্যে আমাদেরকে এই দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা করতে হবে। যে কোনো উস্কানির মুখে আমাদেরকে ধীর শান্ত থাকতে হবে। প্রিয় ভাই বোনেরা, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই, আমরা দেশের শান্তি চাই। প্রিয় ভাই বোনেরা, মার্টিন লুথার কিং নাম শুনেছেন না আপনারা? নাম শুনেছেন তো আপনারা? মার্টিন লুথার কিং, তার একটি বিখ্যাত ডায়লগ আছে, আই হ্যাভ এ ড্রিম। আজ এই বাংলাদেশের মাটিতে দাঁড়িয়ে আপনাদের সকলের সামনে আমি বলতে চাই, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন সদস্য হিসাবে আপনাদের সামনে আমি বলতে চাই, I have a plan for the people of my country, for my country. আজ এই পরিকল্পনা দেশের মানুষের স্বার্থে, দেশের উন্নয়নের জন্য, দেশের মানুষের ভাগ্যের পরিবর্তনের জন্য যদি সেই প্ল্যান, সেই কার্যক্রম, সেই পরিকল্পনাকে বাস্তবায়ন করতে হয়, প্রিয় ভাই বোনেরা, এই জনসমুদ্রে যত মানুষ উপস্থিত আছেন, এই সারা বাংলাদেশে গণতন্ত্রের শক্তি যত মানুষ উপস্থিত আছেন, প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমার লাগবে। প্রত্যেকটি মানুষের সহযোগিতা আমাদের লাগবে। আপনারা যদি আমাদের পাশে থাকেন, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন, ইনশাআল্লাহ আমরা আই হ্যাভ এ প্ল্যান বাস্তবায়ন করতে সক্ষম হব। আসুন আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাত তুলে প্রার্থনা করি, আমরা যেন, হে রাব্বুল আলামিন, হে একমাত্র মালিক, হে একমাত্র পরওয়ারদিগার, হে একমাত্র রহমত দানকারী, হে একমাত্র সাহায্যকারী, আজ আপনি যদি আমাদেরকে রহমত দেন, তাহলে আমরা এই দেশের মানুষ কঠোর পরিশ্রম করার মাধ্যমে আমাদের প্রত্যাশিত বাংলাদেশকে গড়ে তুলতে পারবো। আজ যদি আল্লাহর রহমত এই দেশ এবং এই দেশের মানুষের পক্ষে থাকে, আল্লাহর সাহায্য, আল্লাহর দয়া এই দেশের মানুষের উপরে, এই দেশের উপরে থাকে, ইনশাআল্লাহ আমরা আমাদের প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তুলতে সক্ষম হব। প্রিয় ভাই বোনেরা, আজ আসুন আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি, আমরা সকলে মিলে প্রতিজ্ঞা করি যে ইনশাআল্লাহ আগামী দিনে দেশ পরিচালনার দায়িত্বে যারা আসবে, আমরা সকলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে ন্যায়পরায়ণতা, সেই ন্যায়পরায়ণতার আলোকে আমরা দেশ পরিচালনার সর্বোচ্চ চেষ্টা করব। প্রিয় ভাই বোনেরা, আজ আপনারা জানেন, এখান থেকে আমি আমার মা দেশনেত্রী খালেদা জিয়ার কাছে যাব। এই একটি মানুষ, যে মানুষটি এই দেশের মাটি, এই দেশের মানুষকে নিজের জীবনের থেকেও বেশি ভালোবেসেছেন, তার সাথে কি হয়েছে আপনারা প্রত্যেকটি মানুষ সে সম্পর্কে অবগত আছেন। সন্তান হিসাবে আপনাদের কাছে আমি চাইবো, আজ আল্লাহর দরবারে আপনারা দোয়া করবেন যাতে আল্লাহ ওনাকে তৌফিক দেন, উনি যাতে সুস্থ হতে পারেন। প্রিয় ভাই বোনরা, সন্তান হিসাবে আমার মন আমার মায়ের বিছানার পাশে পড়ে আছে সেই হাসপাতালের ঘরে, কিন্তু সেই মানুষটি যাদের জন্য জীবনকে উৎসর্গ করেছে,
অর্থাৎ আপনারা এই মানুষগুলোকে, যাদের জন্য দেশনেত্রী খালেদা জিয়া জীবন উৎসর্গ করেছেন নিজের জীবন, সেই মানুষগুলোকে আমি কোনোভাবেই ফেলে যেতে পারি না। এবং সেজন্যই আজ হাসপাতালে যাবার আগে আপনাদের প্রতি সহ টেলিভিশনগুলোর মাধ্যমে যারা সমগ্র বাংলাদেশে আমাকে দেখছেন, আপনাদের সকলের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করার জন্য আজ আমি এখানে দাঁড়িয়েছি আপনাদের সামনে। প্রিয় ভাই বোনেরা, আসুন আমাদেরকে আজকে নিশ্চিত করতে হবে, আমরা যে ধর্মের মানুষ হই, আমরা যে শ্রেণীর মানুষ হই, আমরা যে দলেরই রাজনৈতিক দলের সদস্য হই অথবা একজন নির্দলীয় ব্যক্তি হই, আমাদেরকে নিশ্চিত করতে হবে যে কোনো মূল্যে আমরা আমাদের এই দেশের শান্তি শৃঙ্খলাকে ধরে রাখতে হবে। যে কোনো মূল্যে যে কোনো বিশৃঙ্খলাকে পরিত্যাগ করতে হবে। যে কোনো মূল্যে আমাদেরকে নিশ্চিত করতে হবে যাতে মানুষ নিরাপদ থাকতে পারে। শিশু হোক, নারী হোক, পুরুষ হোক, যে কোনো বয়স, যে কোনো শ্রেণী, যে কোনো পেশা, যে কোনো ধর্মের মানুষ যেন নিরাপদ থাকে, এই হোক আমাদের চাওয়া আজকে। প্রিয় ভাই বোনেরা, আসুন প্রিয় ভাই বোনেরা, সবাই মিলে আজ আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই, সবাই মিলে করব কাজ। কে জোরে আরো, সবাই মিলে করব কাজ, গড়ব আমাদের বাংলাদেশ। ইনশাআল্লাহ আপনাদের সকলের কাছে দোয়া আছে, আবারও সকলকে যে কোনো মূল্যে দেশে শান্তি শৃঙ্খলা রক্ষার আহ্বান জানিয়ে যে কোনো বিশৃঙ্খলাকে পরিহার করে ধৈর্যের সাথে মোকাবেলা করার আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। আবারও আপনাদের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি আজকে আমাকে এইভাবে বরণ করে নেওয়ার জন্য। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। আমরা আজকের এই সমাবেশ থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের দর্শক, আমরা মাহেন্দ্র ক্ষণের সাক্ষী হলাম। আমরা দেখলাম তারেক রহমান এলেন, তারেক রহমান ভাষণ দিলেন জাতির উদ্দেশ্যে, এবং এখন তারেক রহমান তার মাকে দেখতে যাচ্ছেন এভার কেয়ারে। আমি যদি বলি, তারেক রহমান মঞ্চে উঠে প্রথমে জাতীয় নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মী এবং তাদের মাধ্যমে যারা আসলে পৃথিবীর বিভিন্ন স্থানে বসে, পৃথিবীর বিভিন্ন দেশে বসে তার ভাষণ শুনছেন, তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন। এবং তিনি বলেছেন যে তিনি ন্যায়পরায়ণ দেশ পরিচালনার কথা বলেন এবং ন্যায়পরায়ণ দেশ গড়ার আহ্বান জানান। এবং তারপরে আরও তিনি বলেন যে নিরাপদ বাংলাদেশ গড়তে একজন মা তার সন্তানদের জন্য যেরকম নিরাপদ বাংলাদেশের চিন্তা করেন, ঠিক সেরকম নিরাপদ বাংলাদেশ তিনি গড়তে চান সবার সহযোগিতা নিয়ে। এবং তিনি সেখানে বলেন যে সেখানে ওসমান হাদির কথা স্মরণ করেন এবং তাছাড়া এবং তিনি কিন্তু আমরা আবারও দেখলাম যে তিনি আবারও মঞ্চে উঠেছেন। তিনি কি বলছেন আমরা একটু শুনতে চাই। ইতিমধ্যে তিনি আবারও মাইক্রোফোন থেকে বা ডায়াস থেকে সরে গিয়েছেন। তিনি আবারও নেতাকর্মীদের সাথে কথা বলছেন। তিনি যেমনটি বলছিলেন যে তিনি 1971-এ যারা দেশের জন্য প্রাণ দিয়েছেন, নিজেদের অধিকারের জন্য প্রাণ দিয়েছেন, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য প্রাণ দিয়েছেন, এবং 24-এ যারা নিজেদের অধিকারের জন্য, স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য এবং স্বৈরাচারের বিরুদ্ধে মাথা উঁচু করে দাঁড়িয়েছেন, তিনি তাদের স্মরণ করেছেন। এবং তিনি ওসমান হাদির যে আত্মত্যাগ সেটিকে স্মরণ করেছেন। এবং তিনি আরও বলেন যে এই সময়টায় এবং নির্বাচনের আগের যে সময়টায় দেশ গড়ার যে পরিকল্পনা আছে
সময়টায় তিনি তার দলের নেতাকর্মীদের এবং সমর্থকদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি তিনি কিন্তু আবারও তার নেতাকর্মীদের সাথে এবং তিনি দেখতে পাচ্ছি যে সকলের সাথে কথা বলছেন এবং যেমনটি আমি শুরুতেই বলেছিলাম মঞ্চে রয়েছেন সালাউদ্দিন আহমদ, গয়েশ্বরচন্দ্র রায় এবং আছেন জোনায়েদ সাকি, রয়েছেন ববি হাজ্জাজ, রয়েছেন সাইফুল হক, আরও অনেকে রয়েছেন এখানে দেখতে পাচ্ছি আমি। ভিপি নূরকে আমরা দেখতে পেয়েছি, ববি হাজ্জাজকে দেখতে পেয়েছি, যেটি আগেই বলেছি আমি। এবং আমি যদি আরও একটু বলে রাখি যে তিনি বাংলাদেশকে প্রিয় বাংলাদেশ বলে সম্বোধন করেছেন এবং 1971 সালে যে স্বাধীনতা এবং 24-এর ছাত্র জনতা সেই স্বাধীনতাকে রক্ষা করেছে সেটি বলেছেন এবং তিনি এটিও বলেছেন যে সকলে মিলে দেশ গড়ার সময় চলে এসেছে। এছাড়া তিনি আরও বলেছেন যে একটা নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে চান তিনি এবং তিনি সেখানে উল্লেখ করেছেন যে আই হ্যাভ আ প্ল্যান এবং সেই আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে ঠিক আসলে তারেক রহমান মঞ্চ থেকে নামবেন, তার পাশে রয়েছেন সালাউদ্দিন আহমদ এবং নেতাকর্মীরা রয়েছেন এবং ছোট একটি ফটো সেশন আমরা দেখতে পাচ্ছি। খুব অল্প সময়ের ভেতরে হয়তো এই ফটো সেশনটি শেষ করা হবে এবং আমরা যেটি তিনি হাত নেড়ে আবারও নেতাকর্মীদের উদ্দেশ্যে এবং জনতার উদ্দেশ্যে হাত নাড়ছেন এবং তার চলার যে পথ আসলে তিনি যখন আসছিলেন এখানে তখনই আমরা দেখতে পেয়েছি যে অনেক বেগ পেতে হয়েছে পুরো সময়টায় এবং সুতরাং যেহেতু আসার সময় তাকে অনেক বেগ পেতে হয়েছে এবং নিরাপত্তা কর্মীদেরকেও অনেক বেগ পেতে হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীকেও অনেক বেগ পেতে হয়েছে, ঠিক এই সময়টায় আসলে তার যাতে চলতে অসুবিধা না হয় সেজন্য পথ তৈরি করা হচ্ছে এবং তিনি সবার সাথে কথা বলছেন। আমরা দেখতে পাচ্ছি যে নেতাকর্মীদের সাথে তিনি এই মুহূর্তে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সাথে কথা বলছেন এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর কিন্তু সবাইকে আসলে পথ তৈরি করার কথা বলছেন, নিরাপত্তা কর্মীদেরকে ইশারা দিচ্ছেন যে পথটি যাতে আসলে দ্রুত ফাঁকা করা হয়, আসলে তারেক রহমান যাতে খুব দ্রুত এই পথটি অতিক্রম করতে পারেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান এখনও মঞ্চে যেসব নেতাকর্মীরা রয়েছেন তাদের সাথে কথা বলছেন এবং মির্জা ফখরুল ইসলাম আবারও যারা রয়েছেন সেখানে নিরাপত্তা কর্মীরা তাদের উদ্দেশ্যে বলছেন যে রাস্তাটি যাতে দ্রুত তৈরি করা হয়, তারেক রহমান যাতে খুব দ্রুত সেই রাস্তাটি অতিক্রম করতে পারেন, কোনো ঝুঁকি যাতে না থাকে, যদিও সেখানে ঝুঁকির কোনো সম্ভাবনাই নেই। আইন শৃঙ্খলা বাহিনীর যে জাল রয়েছে, নিরাপত্তা চাদর রয়েছে, সেখানে সেই নিরাপত্তা জালে নিরাপত্তা ছাঁকনিতে থেকেই কিন্তু আসলে তারেক রহমানকে এই মঞ্চে নিয়ে আসা হয়েছে এবং সেই নিরাপত্তা বলয়ের মধ্যে আসলে তারেক রহমানকে তার পরবর্তী যে গন্তব্য সেখানে নিয়ে যাওয়া হবে, আমরা এমনটি আশা করছি। আমরা এখনো পর্যন্ত দেখতে পাচ্ছি তারেক রহমান মঞ্চে রয়েছেন। তারেক রহমান এখনো পর্যন্ত তার আশেপাশে যারা নেতাকর্মীরা রয়েছেন, মঞ্চে যেসব নেতাকর্মী ছিলেন তাদের সাথে কথা বলছেন এবং তারেক রহমান মঞ্চ থেকে নামতে শুরু করেছেন এবং মঞ্চ থেকে নামার সময় তিনি তার নেতাকর্মীদের সাথে কথা বলছেন, হাত মেলাচ্ছেন সকলের সাথে। আমরা দেখতে পাচ্ছি তার আশেপাশে নিরাপত্তা কর্মীদেরকে দেখতে পাচ্ছি এবং একদম এই যে তিনি নামছেন, যে পুরো একটি টিম নিয়ে নামছেন বা দল নিয়ে নামছেন, সেই দলের একদম সম্মুখে রয়েছেন সালাউদ্দিন আহমদ রয়েছেন এবং আমি দেখতে পাচ্ছি সবাইকে নিয়ে তারেক রহমান নামছেন। নিরাপত্তা কর্মীরা নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন পথ তৈরি করার এবং নিরাপত্তা দেবার। আমরা দেখতে পাচ্ছি সেখানে এসএসএফ রয়েছে এবং দেখতে পাচ্ছি সেখানে অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী রয়েছে, পুলিশ দেখতে পাচ্ছি আমরা সেখানে একটু আগেই দেখেছি সেনাবাহিনীর সদস্যদেরকে দেখেছি এবং আমরা কিন্তু তার একটু সামনে যদি আমরা দেখতে চাই, আমরা কিন্তু নেতাকর্মীদের যেই উৎসাহ, উদ্দীপনা, আকাঙ্ক্ষা সেটি আসলে আমরা লক্ষ্য করতে পারি। সবাই কিন্তু তাদের মুঠোফোনে এই যে প্রিয় নেতা তাকে ধারণ করার চেষ্টা করছেন। আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান মঞ্চ থেকে নামছেন এবং এই যে তিনি নামছেন সেই দৃশ্য আসলে মুঠোফোনে ধারণ করছেন সমর্থক যারা রয়েছে, দলের নেতাকর্মী যারা রয়েছেন এবং যেটি আমরা জানতে পেরেছি এবং যেটি তারেক রহমান নিজেও বলেছেন যে এখান থেকে তিনি এভার কেয়ার হাসপাতালে যাবেন তার মাকে দেখতে এবং মায়ের খোঁজ খবর নিতে। এতদিন পরে তিনি মাকে দেখবেন। তিনি কিছুটা আবেগপ্রবণ হয়েছিলেন যখন মঞ্চে তার মায়ের কথা বলছিলেন এবং তিনি কিন্তু এখন তার মাকে দেখার জন্যই রওনা হচ্ছেন এবং এই যে তিনি যাবেন সেই আসলে রওনা হওয়ার জন্য রাস্তাটি অবশ্যই ফাঁকা হতে হবে। নিরাপত্তা কর্মীরা সেই চেষ্টাই করে যাচ্ছেন, নিরাপত্তা কর্মীরা রাস্তা ফাঁকা করার একটি চেষ্টা করছেন বা রাস্তা তৈরি করার একটি চেষ্টা করছেন। আমরা যেটি দেখতে পাচ্ছি এখনো পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি, আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি যে আসলে সেখানে একটি
তিল ধরানোর মতো ঠাঁই আসলে আমরা বা ফাঁকা জায়গা আসলে দেখতে পাচ্ছি না। সুতরাং এই পরিস্থিতিতে আসলে একটি রাস্তা তৈরি করা বা নেতার জন্য একটি এই যে ফাঁকা জায়গা তৈরি করা চলার জন্য, সেটি আসলে খুবই দুষ্কর হয়ে যাচ্ছে। তবুও আমাদের আইন শৃঙ্খলা বাহিনীরা যথেষ্ট চেষ্টা করে যাচ্ছেন, নিজেদের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করছেন যাতে খুবই নিরাপদে তারেক রহমানকে এই পথটুকু পার করে দেওয়া যায়, আবারও যাতে নিরাপত্তা বলয়ের সাথে তিনি যাত্রা শুরু করতে পারেন। আমরা শুরুতেই দেখেছি যে তিনি যখন এলেন এই মঞ্চে ভাষণ দিতে এবং শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তিনি যখন রওনা হলেন, ঠিক অনেক সময় লেগেছে, যেখানে স্বাভাবিকভাবে যদি আমরা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে পূর্বাঞ্চলে আসতে চাই, রাস্তা ফাঁকা থাকলে খুব বেশি সময় লাগার কথা না। সর্বোচ্চ যদি ধরি আমরা 30 মিনিট ধরতে পারি বা আধা ঘন্টা ধরতে পারি, এই সময়ের ভেতরে খুব দ্রুত সময়ের ভেতরে চলে আসা যায়। কিন্তু আসলে নিরাপত্তার কারণে, তার নিরাপত্তার কথা মাথায় রেখে খুব অল্প গতিতে, ধীর গতিতে আসলে এই পুরো পথটি পাড়ি দিতে হয়েছে, যার কারণে অনেক সময় লেগেছে এবং তার নিরাপত্তা নিশ্চিত করা গেছে শেষ পর্যন্ত। এবং তিনি ভাষণ দিলেন, আমরা দেখতে পেলাম, এবং এই ভাষণে তিনি বলেছেন যে তিনি বাংলাদেশে এলেন, তিনি বাংলাদেশকে প্রিয় বাংলাদেশ বলে সম্বোধন করেছেন এবং 1971 সালে যে স্বাধীনতা, সেই স্বাধীনতা রক্ষা করতে 24-এর ছাত্র জনতা যে আত্মত্যাগ স্বীকার করেছেন বা যেই ত্যাগ স্বীকার করেছেন, সে কথা তিনি উল্লেখ করেছেন। এবং তিনি এটিও বলেছেন যে এখন সময় এসেছে সবাই মিলে দেশ গড়ার। এছাড়া তিনি একটি নিরাপদ বাংলাদেশ গড়ার কথা বলেছেন এবং তিনি আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান আসলে নামছেন এবং তিনি পথটুকু পাড়ি দেওয়ার চেষ্টা করছেন। তার আশেপাশে যথেষ্ট ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং এই ভিড়টুকু আসলে পাড়ি দিয়ে কতটুকু সময়ের ভেতরে আমরা দেখতে পাচ্ছি তারেক রহমান কিছুক্ষণের মধ্যেই আসলে শুরু করবেন। এবং সংবর্ধনা স্থলে মিনহাজ রয়েছেন আমাদের সহকর্মী, আমরা একটু তার সাথে যুক্ত হতে চাই, তথ্য নিতে চাই। মিনহাজ, তার পরিকল্পনার কথা জানিয়েছেন এবং নেতাকর্মীরাও আমরা দেখেছি উচ্ছ্বাসের সাথে, উদ্দীপনার সাথে স্লোগান দিতে দিতে প্রিয় সেই নেতা জনাব তারেক রহমানের বক্তব্য শুনেছেন এবং উপভোগ করেছেন। এবং এই মুহূর্তে দেখছেন তিনি কিন্তু আসলে যেই গাড়িতে করে এসেছিলেন সেই গাড়িতে আবারও উঠছেন, ইভার কেয়ার হাসপাতালে যাবেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। এবং সেখানেই কিন্তু আসলে মূলত যাওয়ার কথা ছিল, তবে এই সাধারণ নাগরিকদের সাথে এই শুভেচ্ছা বার্তা বিনিময়ের জন্যই কিন্তু আসলে এই 300 ফিট এলাকায় তার আশা। দেখছেন যে তারেক রহমানকে বিশেষ নিরাপত্তার মধ্য দিয়ে নেওয়া হচ্ছে সেই গাড়িতে। দেখছেন স্থায়ী কমিটির সদস্য, জাতীয় নির্বাহী কমিটির সদস্যরা এবং দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ উপস্থিত রয়েছেন এবং তারেক রহমানকে কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তোলা হচ্ছে সেই বিশেষ মাইক্রোবাসে এবং সেটিতে করেই কিন্তু আসলে তিনি যাবেন ইভার কেয়ার হাসপাতালে এবং সেই হাসপাতালে মায়ের সাথে সময় কাটাবেন। দীর্ঘ সময় পর তিনি কিন্তু আসলে মায়ের কাছে যাচ্ছেন এবং আপনাদেরকে জানিয়ে রাখি, মায়ের সাথে দেখা করে তিনি যাবেন তার যে বাসভবন রয়েছে ফিরোজা, সেই ফিরোজায় যাবেন। ইতিমধ্যে দেখেছেন মানুষের যে উচ্ছ্বাস, মানুষের বাঁধ আসলে থামানো যাচ্ছে না। এত বড় সমাবেশ বলা হচ্ছে, ধারণা করা হচ্ছে প্রায় 60 লক্ষের বেশি মানুষ এই সমাবেশে অংশগ্রহণ করেছে। আমরা দেখেছি বিমানবন্দর থেকে শুরু করে 300 ফিট এলাকার দুই পাশেই সাধারণ মানুষ, দলীয় নেতাকর্মীদের উপস্থিতি এবং তাদের চাপ সামলাতে হিমশিম খাচ্ছিলেন আইন শৃঙ্খলা বাহিনী। তারা কিন্তু আসলে আমরা দেখেছি রাস্তার দুই পাশেই অবস্থান নিয়েছিলেন এবং রাস্তার দুই পাশে অবস্থান নিয়ে প্রিয় নেতাকে এক নজর দেখার জন্য কিন্তু আসলে রাস্তার দুই পাশে অবস্থান নিয়েছিলেন। এবং আমরা যেমনটি দেখেছি যে দীর্ঘ সময় লেগেছে এয়ারপোর্ট থেকে এই 300 ফিটে আসতে এবং এই দীর্ঘ যাত্রা শেষে সকলের সাথে শুভেচ্ছা বিনিময় শেষে এবং নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য প্রদান শেষে এই মুহূর্তে দেখছেন
বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তিনি কিন্তু আসলে বের হয়ে যাচ্ছেন এই 300 ফিট এলাকা থেকে, এবং এখান থেকে বের হয়ে তিনি যাবেন ইভার কেয়ার হাসপাতালে, এবং সেখানেই চিকিৎসাধীন রয়েছেন তার মা দেশনেত্রী বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। দেখছেন অনেকেই কিন্তু আসলে অশ্রুসিক্ত চোখে প্রিয় নেতার দিকে তাকিয়ে রয়েছেন, তারা তাদের আকুতির কথা জানাতে যাচ্ছেন, হাত নাড়াচ্ছেন, অপলক দৃষ্টিতে তাকিয়ে আছেন প্রিয় নেতার দিকে, এবং সেই দীর্ঘ সময়ের অপেক্ষার প্রতীক্ষার দীর্ঘ অপেক্ষার কিন্তু সমাপ্তি ঘটেছে আজ। এক নজরের জন্য হলেও কিন্তু আসলে মন ভরে দেখেছে তারা, চোখ ভরে দেখেছে তারা। যেই দীর্ঘ দেখার অপেক্ষা ছিল 17 বছরেরও বেশি সময়, সেই অপেক্ষার অবসান ঘটিয়ে সকল জল্পনা কল্পনা শেষে তারেক রহমান দেশে ফিরেছেন, বাংলাদেশের সাধারণ মানুষের মাঝে ফিরেছেন এবং দলীয় নেতাকর্মীদের কাছে ফিরেছেন। আপনার যেমনটি দেখছেন যে দলীয় নেতাকর্মীরা কিন্তু আসলে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছেন তারেক রহমানের দিকে, এক নজর দেখার জন্য, প্রিয় নেতাকে একবার মন ভরে দেখার জন্য। তাকে না দেখেও দীর্ঘদিনের রাজনীতি করা, তাকে না দেখেও তার দেখানো পথে চলা, তার আদর্শে রাজনীতি করা, এবং সেই মানুষটি আজ দেশে ফিরেছেন। এবং আমরা যেমনটি দেখেছি সেই গ্রামের, সেই পঞ্চগড়ের বৃদ্ধ রহিম মিয়া থেকে শুরু করে টেকনাফের সেই কাউসারও কিন্তু এসেছে এই সংবর্ধনা অনুষ্ঠানে। হাজার হাজার মানুষের উপস্থিতিতে জনসমুদ্রে পরিণত হয়েছে এই এলাকাটি, এবং পুরো এলাকার এই জনসমুদ্রের কোথায় শুরু কোথায় শেষ তারও কিন্তু কোনো সুনির্দিষ্ট তথ্য পাওয়া যায়নি। এবং জানিয়ে রাখি, এই জনসমুদ্রে কত লোক হয়েছে, কত কোটি, কত হাজার লোক হয়েছে, কত লক্ষ লোক হয়েছে, তা কিন্তু আসলে কোনোভাবেই ধারণা করা যাচ্ছে না। দেখছেন যে বিজিবি সদস্যরা, সেনাবাহিনী সদস্যরা, সিএসএফ সদস্যরা কঠোর নিরাপত্তার মধ্যে দিয়ে তারেক রহমানকে বহনকারী যেই গাড়িবহর, সেই গাড়িবহর নিয়ে ইভার কেয়ার হাসপাতালের দিকে যাচ্ছে। এবং উৎসুক জনতা যারা রয়েছে, যারা নেতাকর্মীরা রয়েছে, প্রিয় নেতাকে দেখার জন্য, এক নজর দেখার জন্য যারা দুপাশে দাঁড়িয়ে রয়েছে, এরপরে বাসায় যাবে। আপনারা সর্বোচ্চ সুশৃঙ্খলভাবে গাড়িটি যেতে দেবেন। তাদেরকে কিন্তু আসলে সরিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে। এবং দেখছেন যে গাড়ির সামনে বসে জনগণের উদ্দেশ্যে হাত বাড়িয়ে দিচ্ছেন, এবং জনগণও দেখছেন যে যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু হাত বাড়িয়ে সেই অভিবাদন জানাচ্ছেন প্রিয় নেতাকে। কেউ বা মোবাইলের ক্যামেরা বের করে তুলছেন ছবি, কেউ তৈরি করছেন রিলস, এবং এই বাসের সামনে দাঁড়িয়ে এই নেতাকর্মীদের, জনগণকে হাত নাড়িয়ে শুভেচ্ছা জানাচ্ছেন তারেক রহমান। কখনো ডানে, কখনো বামে, কখনো বা দরজার গ্লাসে গিয়ে কিন্তু আসলে নেতাকর্মীদের এই শুভেচ্ছাটি তিনি জানাচ্ছেন। এবং দেখছেন যে এই গাড়িবহর ঘিরে নেতাকর্মীদের যত উচ্ছ্বাস, যত আবেগ, যত ভালোবাসা, সব কিন্তু আসলে উপচে পড়ছে প্রিয় নেতাকে এক নজর দেখা, একটা ছবি তোলা বা একটা ভিডিও নেওয়ার জন্য। অসংখ্য 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 কর্মী কিন্তু আসলে উপচে পড়ছেন, এবং কোনোভাবেই তাদেরকে আসলে থামানো যাচ্ছে না। তাদের এই দীর্ঘদিনের আবেগ, অনুভূতি, ভালোবাসার এক সংমিশ্রণ ঘটেছে আজ, এবং তাদের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটেছে আজ। তারা 17 বছরের বেশি সময় পর প্রিয় নেতাকে দেখতে পেরেছেন, একবারের জন্য হলেও কিন্তু আসলে দেখতে পেরেছেন, এবং প্রিয় নেতাকে হাত নাড়িয়ে বিদায় জানাচ্ছেন, অভিবাদন জানাচ্ছেন। এবং তারেক রহমানও কিন্তু আসলে নেতাকর্মীদের উদ্দেশ্য করে হাত নাড়াচ্ছেন। চলছে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে বহনকারী গাড়িবহর, নেতাকর্মীদের ভিড়ে কিন্তু আসলে ধীর গতিতেই চলছে এই গাড়িবহরটি 300 ফিট থেকে প্রবেশ করবে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের দিকে, এবং সেখানেই চিকিৎসাধীন রয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া, এবং সেখানেই যাবেন তিনি। আজ সকাল 9:55 দিকে সিলেটের মাটিতে পা রাখেন জনাব তারেক রহমান, এবং তারপর
আমরা দেখেছি তারেক রহমান এসেছেন 11:55 ঢাকায় পৌঁছেছেন এবং ঢাকায় পৌঁছে কিন্তু এই গাড়ি বহর নিয়েই আসলে এসেছেন এভারকেয়ার হাসপাতালে এবং দীর্ঘ যাত্রাপথে আমরা দেখেছি নেতাকর্মীদের দীর্ঘ লাইন, দীর্ঘ ভিড় এবং সেই ভিড় ঠেলে সেই নেতাকর্মীদের সাথে কুশল বিনিময় করে এসেছেন এই 300 ফিটের সংবর্ধনা মঞ্চে। সেখানে নেতাকর্মীদের উদ্দেশ্যে শুভেচ্ছা বার্তা জানিয়ে এবার কিন্তু চলে যাচ্ছেন তার মা বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে দেখতে। দর্শক, এই ছিল আমার কাছে থাকা সর্বশেষ তথ্য। সারাদিনের ক্লান্তি ভাই। দর্শক, আমাদের সহকর্মী যুক্ত ছিলেন এবং তার মাধ্যমে অনেক তথ্য জানলাম আমরা এবং আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি, অন স্ক্রিন দেখতে পাচ্ছি যে তারেক রহমান ভাষণের পর এই মুহূর্তে এভারকেয়ারের উদ্দেশ্যে রওনা হয়েছেন। কিন্তু তিনি যখন আসছিলেন ঠিক যতটা বেগ পোহাতে হয়েছিল তাকে এখানে আসতে জনতার বা হচ্ছে সমর্থকদের বা দলের নেতাকর্মীদের যে পরিমাণ উপচে পড়া ভিড় ছিল, এখন কিন্তু ঠিক একই রকম বলা চলে তার চেয়ে একটু বেশি ভিড় আমরা দেখতে পাচ্ছি এবং আশেপাশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তাদের বেশ বেগ পোহাতে হচ্ছে এবং যেই গাড়িটিতে তারেক রহমান রয়েছেন সেই গাড়িটি খুবই ধীর গতিতে একটু একটু করে কচ্ছপ গতিতে আগাচ্ছে সামনের দিকে, গন্তব্যের দিকে। দেখতে পাচ্ছি তারেক রহমান বাসের ঠিক মাইক্রোবাসটির ঠিক সামনে রয়েছেন এবং তিনি ইশারা করছেন, একটু একটু করে ইশারা করছেন যে দলের নেতাকর্মীদেরকে উৎসাহ দিচ্ছেন এবং তিনি যেটি বলছিলেন যে তার যেই ভাষণ ছিল 17 বছর জমানো ভালোবাসায় তারেক রহমান সিক্ত হয়েছেন, আজ মাহেন্দ্রক্ষণের সাক্ষী হয়েছি আমরা। এবং তার ভাষণের কিছু গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো আমি নোট করেছি। তিনি ভাষণের শুরুতেই জাতীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মী এবং গণমাধ্যম কর্মীদের মাধ্যমে আসলে যারা পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন দেশে বসে তারা এই ভাষণ শুনছেন, তারা এই প্রত্যাবর্তনের সাক্ষী হচ্ছেন, তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন এবং এরপর তিনি একটি ন্যায়পরায়ণ দেশ পরিচালনার কথা বলেছেন, একটি ন্যায়পরায়ণ দেশ গড়ার কথা বলেন। এরপরে তিনি বলেছেন যে নিরাপদ বাংলাদেশের কথা, একটি নিরাপদ বাংলাদেশ গড়তে চান তিনি এবং তিনি বলেছেন একজন মা ঠিক যেমন তার সন্তানের জন্য একটি নিরাপদ বাংলাদেশ করতে চায়, ঠিক তেমন একটি বাংলাদেশ করতে চান তারেক রহমান। দর্শক, এই ছিল আমার কাছে এতক্ষণ পর্যন্ত আপনার সাথে আমি ছিলাম জেনিসিয়া বর্ণা।